ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 8-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 1 স্বদেশী মিটিং এর রীতি ছিল। অপশান ক, নেতাজির বক্তৃতার আগে নজরুলের। অপশান খ, নেতাজির বক্তৃতার পরে নজরুলের গান। অপশান গ, যে কোনো নেতার বক্তৃতার আগে নজরুলের গান। অপশান ঘ, যে কোনো নেতার বক্তৃতার পরে নজরুলের গান। সঠিকটা হচ্ছে অপশান ক, নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান। তারপর 2, মদনপল্লীতে জেমস এইচ কাজিন্স রবীন্দ্রনাথের সম্মানে যে সভার আয়োজন করেছিলেন সেখানে তিনি জনগণমন গানটির নামকরণ করেছিলেন। অপশান ক, অ্যাসেম্বলি সং অফ ইন্ডিয়া। অপশান খ, দ্য ইভিনিং সং অফ ইন্ডিয়া। অপশান গ, দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। অপশান ঘ, দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া। সঠিকটা হচ্ছে অপশান গ, দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। তারপর 3, জনগণমন গানটি প্রথম জনসমক্ষে গাওয়া হয়। অপশান ক, 26শে ডিসেম্বর। অপশান খ, 27শে ডিসেম্বর। অপশান ঘ, 28শে ডিসেম্বর। অপশান ঘ, 29শে ডিসেম্বর। সঠিকটা হচ্ছে অপশান খ, 27শে ডিসেম্বর। তারপর 4, কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। খটকা কী নিয়ে? অপশান ক, তেজপাতে তেজ কেন। অপশান খ, ঝোলা গুড় কিসে দেয়। অপশান ঘ, কাতুকুতু দিলে গরু কেন ছটপট করে। অপশান ঘ, কোনোটি নয়। সঠিকটা হবে হচ্ছে অপশান খ, ঝোলা গুড় কিসে দেয়। তারপর 5, টাপুর টুপুর শব্দটি কী জাতীয় শব্দ। অপশান ক, শব্দদ্বৈত। অপশান খ, অনুকার ধনাত্মক। অপশান গ, ভাব প্রকাশক ধনাত্মক। অপশান ঘ, তদ্ভব। সঠিকটা হচ্ছে অপশান খ, অনুকার ধনাত্মক। তারপর 6, ঘন্টায় ঘন্টায় শব্দটি কী জাতীয় শব্দ। অপশান ক, অনুকার ধনাত্মক। অপশান খ, ভাব প্রকাশক ধনাত্মক। অপশান গ, তদ্ভব। অপশান ঘ, শব্দদ্বৈত। সঠিকটা হচ্ছে অপশান ঘ, শব্দদ্বৈত। তারপর 7, যে শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থ বা প্রকৃতি প্রত্যয়জাত অর্থের কোনো সম্পর্ক নেই তাকে বলে। অপশান ক, যৌগিক শব্দ। অপশান খ, রূঢ় শব্দ। অপশান ঘ, মৌলিক শব্দ। অপশান ঘ, সাধিত শব্দ। সঠিকটা হচ্ছে অপশান খ, রূঢ় শব্দ। তারপর 8, যৌগিক শব্দের সঠিক উদাহরণটি হলো অপশান ক, পঙ্কজ। অপশান খ, হরিণ। অপশান গ, গায়ক। অপশান ঘ, প্রবীণ। সঠিকটা হচ্ছে অপশান ঘ, গায়ক। তারপর 9, সঠিক বানানটি হলো ক তে কুটিরের একটা বানান দিয়েছে। অপশান খ তে কুটিরের একটা বানান দিয়েছে। অপশান গ তে কুটিরের একটা বানান দিয়েছে। অপশান ঘ তে কুটিরের একটা বানান দিয়েছে। তাহলে সঠিক বানানটা হবে হচ্ছে অপশান গ তে থাকা কুটিরের বানানটা। তারপরে প্রদত্ত কোন বানানটি ভুল। অপশান ক তে অধঃপাতের বানান দিয়েছে। অপশান খ তে মন্ত্রীগিরির একটা বানান দিয়েছে। অপশান গ তে প্রমাণের একটা বানান দিয়েছে। অপশান ঘ তে ত্রিনয়নের একটা বানান দিয়েছে। তার যে বানানটা ভুল সেটা হচ্ছে অপশান ক তে থাকা অধঃপাতের বানানটা ভুল হবে। তারপর 11, কোন বানানটি সঠিক। ক তে মুশিকের একটা বানান দিয়েছে। অপশান খ তে পুষ্পর একটা বানান দিয়েছে। অপশান গ তে দর্শনের একটা বানান দিয়েছে। অপশান ঘ তে দর্শনের একটা বানান দিয়েছে। তাহলে যে বানানটা সঠিক সেটা হচ্ছে অপশান গ তে থাকা দর্শনের বানানটা। তারপর 12, কোন বানানটি সঠিক নয়। অপশান ক তে আষাঢ়ের একটা বানান দিয়েছে। অপশান খ তে পোষ্যর একটা বানান দিয়েছে। অপশান গ তে শোণিতর একটা বানান দিয়েছে। অপশান ঘ তে লবণের একটা বানান দিয়েছে। তাহলে যে বানানটা সঠিক নয় সেটা হচ্ছে অপশান ঘ তে থাকা লবণের বানানটা। তারপর 2-1 বলেছে প্যারামোসিয়াম কিভাবে চলাফেরা করে। অ্যামিবার মতোই একটি এককোষী জীব প্যারামোসিয়াম। এর সেলের চারদিকে ছোট ছোট চুলের মতো অসংখ্য গমনাঙ্গ আছে। এই গমনাঙ্গগুলিকে সিলিয়া বলা হয়। এই সব সিলিয়ার যথেচ্ছ ব্যবহারের ফলে প্যারামোসিয়াম জলের মধ্যে হাজার দাঁড়ে নৌকা চালানোর মতো এগোতে বা পিছোতে পারে। 2, লেক সেভারের জল শুকোতে কত বছর লাগবে। লেক সেভারের জল শুকোতে আরও 10,000 বছর লাগবে। তারপর 2-3, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হলে কোন গানের কতগুলি পংক্তি জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছে। স্বাধীন রাষ্ট্র হলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানের প্রথম 10 পংক্তি সেখানকার জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছে। এরপর 2-4, নোট বই কী ধরনের লেখাতে ভরা। কিলবিল লেখাতে ভরা। 5, ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় থেমে গিয়েছে। ঘড়ির কাঁটা বৃষ্টিমুখর লাজুক গায়ে গিয়ে থেমে গিয়েছে। 2-6, মুড়ো ওরা ব্যর্থ মনস্কাম। মনস্কাম ব্যর্থ হবে কেন। মনস্কাম ব্যর্থ হবে কারণ তাতে অতীতের সাম্রাজ্যলোভী শাসকদের মুড়ো বলেছেন কবি। কারণ ওই শাসকরা ক্ষমতা বলে সাম্রাজ্য জয় করলেও সাধারণ মানুষের মঙ্গলের কথা ভাবেনি এবং তাই ক্ষমতার বলে নির্মিত তাদের তালিকাগুলি মানুষের মনকে এতটুকু স্পর্শ করেনি। তাই ওদের মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই অট্টালিকাগুলি মানুষের অবহেলাতেই আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হবে। এইভাবে তাদের মনস্কাম ধ্বংস হবে। 2-7, বর্ষায় কে বিদ্রোহ করে। গ্রামের পার্শ্ববর্তী মজা নদী বিদ্রোহ করে। 8,
টিয়া সত্যি কথাই বলল। সত্যি কথাটা কি? সত্যি কথাটা হচ্ছে বেহারি সোনাটিয়াদের বাড়ির চাকর তাদের বাড়িতে বাসন ধোয়। এ নয় কারা দড়িতে চড়বে, উত্তরটা হবে রোগা লোকগুলি। তারপর 2-10 শব্দদ্বৈত কাকে বলে? বিশেষ শব্দের দুবার ব্যবহারের মধ্যে দিয়ে অর্থের ও ভাবের বৈচিত্র্য সৃষ্টি হলে শব্দের এই প্রয়োগকে শব্দদ্বৈত বলে। উদাহরণ হচ্ছে ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে ইত্যাদি। 2-11 ভাব প্রকাশক ধন্যাত্মক শব্দের একটি উদাহরণ দাও। প্রকাশক ধন্যাত্মক শব্দের একটা উদাহরণ হচ্ছে আচমকা তোমার ছায়া দেখে বুকটা ধড়াস করে উঠল। এখানে ধড়াসটা হচ্ছে ভাব প্রকাশক ধন্যাত্মক শব্দ। ভারতে বলেছে সঠিক বানানটিত করো। এখানে অধ্যাবসায়ের দুটো বানান দেওয়া আছে, তা প্রথমে দেওয়া যে বানানটা ওটা ঠিক হবে। তারপর 3-1 গমনাগমনের মাধুর্যটা আমাদের চোখে পড়ে সাধারণত উচ্চতর প্রাণীর মধ্যে। পাঠ্যাংশ উচ্চতর প্রাণীদের গমনাগমনের মাধুর্য কিভাবে প্রতিফলিত হয়েছে আলোচনা করো। উচ্চতর প্রাণী বলতে এখানে সামুদ্রিক জীব, পতঙ্গ, শামুক, চিংড়ি সহ পাখি ও জন্তু জানোয়ারকে বোঝাচ্ছে। শ্রেষ্ঠ প্রাণী মানুষের কথাও বলা হয়েছে। সামুদ্রিক জীব সমুদ্র স্রোতে গা ভাসিয়ে পাড়ি দেয় মাইলের পর মাইল। চিংড়ি চলে দাঁড়া নাড়িয়ে, পতঙ্গ ওড়বার সময় প্রচণ্ড জোরে ডানা নাড়ায়। শামুক চলে জলীয় চিহ্ন রেখে, জন্তুরা চলে তাদের ভারী ওজন নিয়ে। হালকা কোনো কোনো পাখি হাওয়ায় তীরের মতো ছুটে চলে, আর বেজায় ওজন নিয়ে কাদা ভেঙে হিপো চলে থপথপ করে। বিভিন্ন প্রাণীর বৈচিত্র্যে ভরা এই গমনাগমনকেই প্রকৃত মাধুর্য ভরা বলেছেন লেখক। 2 চোখ বুঝলেই যেন শুনতে পাই। লেখক কি প্রসঙ্গে এই কথা বলেছেন? ঘটেছিল একটি ঘটনা। যাচ্ছি স্কুলে, যত এগোচ্ছি দেখছি হেদো পার্কের কাছে বেশ ভিড়। কি ব্যাপার বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম একে ওকে। সবাই দেখলাম হেদোর কাছেই ভিড় জমাচ্ছে। কেউ একজন বললেন, জানো না খোকা, আজ নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন। জায়গাটির নাম ছিল বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান। নেতাজি আসবেন শুনে দাঁড়িয়ে গেলাম। স্কুলের দিকে আর গেলাম না। একটু পরে আবার রোল উঠল, কাজী নজরুলও আসছেন। এই 2 প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখব কোনোদিন ভাবিনি। উত্তেজনায় আমি তখন টকবক করছি। বেশ অনেকক্ষণ পর দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন। গৌরবর্ণ, উন্নত ললাট, অতীব সুপুরুষ। সেই ব্যক্তিটি কি নেতাজি? কাকে জিজ্ঞাসা করব? কে উত্তর দেবে? কারণ তখন মঞ্চে আরও একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে। নেতাজি স্বয়ং তাকে দুহাত তুলে প্রণাম করলেন। শুনলাম ইনি কাজী নজরুল ইসলাম। নেতাজির বক্তৃতার আগে নজরুলের গানতেই হবে, এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিং এর রীতি। যাই হোক, একজন গাইলেন আর একজন বললেন। গায়ক যা গাইলেন তা শুনতে শুনতে দেখলাম সভা একেবারে স্তব্ধ হয়ে গেল। বুঝলাম কাজীর গান কী জিনিস। মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে বাজাতে কাজী নজরুল গাইছেন। এ ছবি আমি পরেও দেখেছি, তবে জীবনের প্রথম দেখা যে কোনো ভালো জিনিসই মনের মধ্যে গেঁথে যায়, তাই আজও কাজীদার সেই গান চোখ বুজলেই যেন শুনতে পাই। 3-2 অথবা কাজী নজরুল ইসলামের নাম শুনে লেখকের মনে কোন অনুভূতির সৃষ্টি হয়েছিল? নজরুল ইসলামের গান শুনে লেখকের মনে এক অনন্য অনুভূতির সৃষ্টি হলো। এই গান তার হৃদয়ে চিরজীবনের মতো গেঁথে গিয়েছিল। 3-3 স্মৃতিচিহ্ন কবিতাটি থেকে যে শিক্ষা পেলে সে বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো। স্মৃতিচিহ্ন কবিতাটি থেকে যে শিক্ষা আমরা পেলাম জীবনের চলার পথে, সে শিক্ষার মূল্য অপরিসীম। ইতিহাসের সূত্র ধরে দেখালেন, সাম্রাজ্যলোভী রাজা বাদশারা বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করে ভেবেছিল না থাকলেও চিরকাল ধরে থেকে যাবে তাদের নির্মিত স্মৃতিসৌধ বা অট্টালিকাগুলি। স্মৃতিচিহ্ন হিসেবে এগুলিই তাদের অমরতা দেবে। কিন্তু পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে তাদের নির্মিত সেই অট্টালিকাগুলোর ওপর ধুলো পড়তে থাকে, এমনকি তাদের নাম লেখা পাথরগুলো একে একে খসে পড়ে। যেহেতু ওই সব শাসক তাদের জীবনকালে শুধুমাত্র নিজেদের ক্ষমতা, অর্থ আর দম্ভের মধ্যেই আবদ্ধ থেকেছেন, মানুষকে ভালোবাসেনি এবং মানুষের মঙ্গলের জন্য করে যায়নি কোনো জনহিতকর কাজ, তাই মানুষও তাদের ভালোবাসেনি এবং তাদের স্মৃতিরক্ষায় কোনো চেষ্টা করেনি। অথচ আমাদের এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা রাজা বাদশাহ ছিলেন না, ছিলেন সাধারণ মানুষ। সীমিত ছিল তাদের অর্থ ও ক্ষমতা, কিন্তু ছিল মানুষকে
সমাজকে বা বৃহত্তর অর্থে দেশকে সাহায্য করার মতো একটি মহৎ হৃদয়। মানুষের উপকারের জন্য ওই নিঃস্বার্থ মানুষেরা যে জনহিতকর কাজ করে গেছেন, সেই কাজের মধ্যে দিয়েই তারা অমর হয়ে রয়েছেন। স্মৃতিচিহ্ন কবিতাটি এই জীবন সত্যের কথাই বলেছে। তিনের অথবা স্মৃতিচিহ্ন কবিতায় কবি কোন স্মৃতিকে কেন অবিনশ্বর ও নিত্য সমুজ্জ্বল বলেছেন? শব্দটির অর্থ হলো অমর, অক্ষয়, শাশ্বত বা মৃত্যু বা ক্ষয় নেই এমন কিছু। পাশাপাশি নিত্য সমুজ্জ্বল কথাটির অর্থ হলো প্রতিদিন অত্যন্ত উজ্জ্বল হয়ে ওঠে, যা মহান মানুষেরা মানবজাতির মঙ্গল করার জন্য এমন কিছু করে যান যে সব কাজ হয়ে ওঠে অবিনশ্বর কীর্তি। কবি কামিনী রায় মহান মানুষের সমাজহিতকর ও মহৎ কাজের স্মৃতিকে এই কারণেই নিত্য সমুজ্জ্বল বলেছেন। 3-4 চিরদিনের কবিতায় কবি গ্রামের যে ছবি এঁকেছেন তা নিজের ভাষায় লেখো। ওই প্রশ্নটার জন্য এই সারমর্মর অংশটা লিখতে হবে। চিরদিনের কবিতাটির মধ্যে দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্য বৃষ্টি ভেজা একটি গ্রামের ছবি এঁকেছেন। সেখানে সবাইকে তাড়িয়ে নিয়ে বেড়ায় না, ঘড়ির কাঁটাটি যেন সেই গ্রামে গিয়ে একেবারে থেমে গেছে। অর্থাৎ সেখানের জীবনযাত্রা বড় বেশি রকমের ধীর, স্থির, শান্ত। সবুজ মাঠের আলপথ ধরেই গ্রামে ঢুকতে হয়। গ্রামে ঢোকার চওড়া রাস্তাও সেখানে নেই। সেই গ্রামের মধ্যে রয়েছে একজোড়া দিঘি, তার পাড়ে দাঁড়িয়ে রয়েছে তালগাছের সারি, দূরে রয়েছে বাঁশবন, জমে থাকা পচা জল আর মশা ইত্যাদির মধ্যেই নিজেদের বাঁচিয়ে রাখে কৃষকপল্লীর মানুষ। বর্ষাকালে বৃষ্টিতে প্রায় সারা বছর মজে যাওয়া নদীটাও ভরে গিয়ে যেন প্রতিবাদ করে রুখে দাঁড়িয়েছে সে। বর্ষার মাঠটি সবুজ হয়ে উঠেছে, তার সবুজ ঘাস যেন গোয়ালের গরুগুলোকে ইশারা করে ডাকছে। কবির চোখে গ্রামটি যেন বর্ষার সবুজ রঙের ঘাগরা পরে নতুনভাবে সেজে উঠেছে। সন্ধেবেলায় গ্রামের প্রায় প্রতিটি ঘরে শঙ্খধ্বনি যেন আসন্ন রাত্রিকে স্বাগত বা অভ্যর্থনা জানায়। আলপথ ধরে কৃষকেরা যে যার কাজ সেরে ঘরে ফিরে আসে। সন্ধেবেলায় তারা গ্রামের বুড়ো বটতলায় বসে গল্প করে, মত বিনিময় করে। কবির চোখে গ্রামের লোক যেন দুর্ভিক্ষের আঁচল গায়ে জড়িয়ে সব কাজ করে, অর্থাৎ মাঝে মধ্যেই দুর্ভিক্ষের মধ্যে পড়ে গ্রামটি। চাষিদের বউয়েরা ঢেঁকি, ধান, গম ইত্যাদি ভাঙে। সন্ধ্যায় গ্রামের ঘরে ঘরে প্রদীপের আলোয় ঘরের দাওয়ায় বসে ঠাকুমা তার নাতনিকে গল্প শোনান। আকালের অভাবের শিকার হয়ে গ্রামের অনেক লোক কিভাবে দিশেহারা হয়ে গ্রাম ছেড়ে চলে গেল, সেই গল্পই ঠাকুমা বলেন নাতনিকে। তবুও জীবনের ছোঁয়া লেগে রয়েছে সেই সুন্দর শান্ত লাজুক গ্রামটিতে। গ্রামটি আজও পাখির ডাকে জেগে ওঠে। বিভিন্ন পেশার মানুষ যে যার নিজস্ব কাজে লেগে পড়ে। গ্রামের চাষিরা সবুজ ক্ষেতে দুপুরবেলা চাষ করতে করতে নানা ধরনের শব্দ একটানা শুনতে পায়। এরই মাঝে হঠাৎ একটি চমকপ্রদ ঘটনা ঘটে যায়। চাষির বউ জল আনতে গিয়ে ঘোমটা সরিয়ে লক্ষ্য করে মাঠের সবুজ জমিতে ফসল ধরেছে। কৃষক বধূটি মন আনন্দে ভরে ওঠে। সে অনুভব করে এবার সকলেই খেয়ে পড়ে সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। কবি বলেছেন, ওই সবুজ ক্ষেতের ফসলের মধ্যেই লুকিয়ে রয়েছে অত্যন্ত সাদামাটা সেই গ্রামটির সুবর্ণযুগ বা সুন্দর ভবিষ্যৎ। 3-5 বাঘ ধরার ফাঁদ সম্পর্কে যা জানো লেখো। তার বড় ফাঁদ অনেক দিনের পুরনো জাদুকর জানিয়েছিল যে বনে যখন বসতি ছিল তখন বাঘ নয়, আসলে বুনো শুয়োর ধরার জন্য এই ফাঁদগুলি পাতা হতো। মাটিতে দু মানুষ গভীর গর্ত খুঁড়ে তার ওপরে কাঠকুটো লতা পাতা দিয়ে ঢেকে রাখা হতো। শস্য খেতে এসে শুয়োর তার মধ্যে পড়ে যেত এবং তার শস্য খাওয়া ঘুঁচত। 6 হোটেলওয়ালাকে কেমন দেখতে? হোটেলওয়ালা কিভাবে শুরুয়া রান্না করত? হোটেলওয়ালার মুখে ভরা ছিল ঝুলো, গোঁফ আর থুতনি ঢাকা ছিল ছাই রঙের দাড়িতে। দেখে মনে হচ্ছিল যেন ধোপার বাড়ি থেকে ফিরেছে। হোটেলওয়ালা উনুনে চাপানো শুরুয়ার হাঁড়ির ঢাকনা খুলে এই বড় একঠের হাতা দিয়ে নাড়তে লেগে গেল, আর অমনি তার মুখ থেকে দাড়ি গোঁফজোড়া খুলে টপ করে হাঁড়িতে পড়ে শুরুয়ার সঙ্গে টকবক করে ফুটতে লাগলো। তবে হোটেলওয়ালা শুরুয়া রান্না করত। 4-1 যৌগিক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকেই পাওয়া যায়, তাকে যৌগিক শব্দ বলে। উদাহরণ স্মরণীয়, গায়ক। 2 ধন্যাত্মক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। সব শব্দের মাধ্যমে কোনো বাস্তব বা বাহ্য বস্তুর ধ্বনি বা কোনো অনুভূতি গ্রাহ্য কোনো অবস্থার দোতন্না ফুটে ওঠে, তাদের
ধন্যাত্মক শব্দ বলে, যেমন হচ্ছে উদাহরণ ঢং ঢং শব্দ। 5 বলেছে প্রবন্ধ রচনা করো 100 শব্দের মধ্যে। 5-1 বলেছে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। ছাত্রছাত্রীদের ভূমিকা আমাদের চারপাশে সব কিছু নিয়েই আমাদের পরিবেশ সুস্থভাবে বাঁচার জন্য সুস্থ পরিবেশ একান্ত প্রয়োজন, অথচ সেই পরিবেশই মানুষের অনন্ত চাহিদা আর অপরিমেয় লোভের শিকার হয়ে ক্রমশ তার ভারসাম্য হারিয়ে ফেলছে। বাতাস, জল, মাটিতে দূষণের মাত্রা বিপজ্জনকভাবে বাড়ছে। যানবাহন আর কলকারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় মানুষ সর্দি, কাশি, হাঁপানি, নিউমোনিয়ার মতো অসুখে আক্রান্ত হচ্ছে বা তার ব্যাধির প্রকোপ বাড়ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছপালা, এমনকি জড়জগৎও। কলকারখানার বর্জ্য পদার্থ, কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার আর কীটনাশক, জ্বালানি হিসাবে ব্যবহৃত তেল জলকে প্রতিনিয়ত দূষিত করে তুলছে। এসব বজ্রে শহরাঞ্চলে আবর্জনায় আর জঙ্গলে মাটিও দূষিত হচ্ছে। যানবাহনের প্রবল শব্দ, শব্দবাজি, মাইক্রোফোনের উচ্চ শব্দ স্নায়ুতন্ত্রকে বিকল করে দিচ্ছে, বধিরতার সৃষ্টি করছে, হৃদস্পন্দনের হারে তারতম্য ও রক্তচাপের হ্রাস বৃদ্ধির কারণ হয়ে উঠছে। পারমাণবিক অস্ত্র নির্মাণ ও অস্ত্র পরীক্ষা তেজস্ক্রিয় দূষণকে ত্বরান্বিত করে তুলেছে। যন্ত্র সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে জীবনের ক্রমবর্ধমান চাহিদাকে মূল্য দিতে মানুষ তার উন্নতি আর স্বাচ্ছন্দ্যের লক্ষ্যে পরিবেশকে প্রতিনিয়ত আঘাত করেছে, উপেক্ষা করেছে প্রকৃতিকে। বাসস্থানের প্রয়োজনে নির্বিচারে অরণ্য ধ্বংস করেছে, বিজ্ঞান আর প্রযুক্তির লক্ষ্যে ভুলে গেছে পরিবেশের ভারসাম্যের দিকটিকে। এই দূষণের কবল থেকে বাঁচতে বিশ্বের প্রতিটি মানুষকে দায়িত্ব নিতে হবে। পরিবেশ সম্পর্কে সচেতন হয়ে ওঠার পাশাপাশি তাকে সুস্থ রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে পারে অদম্য প্রাণশক্তিতে উদ্দীপ্ত তরুণ ছাত্র সমাজ, কেননা তারাই ভবিষ্যতের সুনাগরিক। শিক্ষার পরিকল্পনা ও পরিবেশ উন্নয়নের দায়িত্ব তারা নিলে তাদেরই ভবিষ্যৎ অনেক সুন্দর ও স্বাস্থ্যকর হয়ে উঠবে। যারা সচেতন নয় তাদের সচেতন করে তোলার লক্ষ্যে ছাত্রছাত্রীরা এগিয়ে আসতে পারে। দলবদ্ধভাবে পরিবেশ বিষয়ক বিভিন্ন পোস্টার, চার্ট, ফেস্টুন তৈরি করে শোভাযাত্রার মাধ্যমে বিদ্যালয় অরণ্য সপ্তাহ বা বিশ্ব পরিবেশ দিবসের মতো অনুষ্ঠানের আয়োজন করে এ কাজে তারা সামিল হতে পারে। বৃক্ষরোপণ ও বন সংরক্ষণের ব্যাপারে বায়ু দূষণ, শব্দ দূষণ বা জল দূষণ রোধে ছাত্রছাত্রীরা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে নিজেদের দাবি জানাতে পারে। প্লাস্টিক ব্যবহারের ক্ষতি সম্পর্কে মানুষকে অবহিত করতে পারে। দূষণমুক্ত পরিবেশে গড়ে তোলার আবেদন জানিয়ে আলোচনা সভা ও পথনাটিকার আয়োজন করতে পারে। এছাড়াও কুইজ, বক্তৃতা, বিতর্ক, আলোচনা সভা আয়োজনের মধ্যে দিয়ে পরিবেশ বিষয়ক প্রকল্প নির্মাণ, প্রাচীরপত্র লিখন, দেওয়াল পত্রিকা লিখন এবং সংবাদপত্রে প্রতিবেদন রচনার মাধ্যমেও পরিবেশ সুরক্ষায় ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। 5 বলেছে একটি শীতের দুপুরের অভিজ্ঞতা। ঋতুর সমাবেশে আমাদের জীবন অতিবাহিত হয়। এই জীবনযাত্রায় প্রতিটি ঋতুই নতুন নতুন অভিজ্ঞতার জন্ম দেয়। আর গ্রীষ্মপ্রধান ঋতু হয় ভারতবর্ষে শীতের আবির্ভাব ক্ষণিকের অতিথির মতো। এই কারণে শীতকালের প্রতিটি দিনই আমাদের কাছে অনিন্দ সুন্দর অনুভূতি নিয়ে হাজির হয়। সাধারণভাবে ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত বাংলায় শীতকাল বিরাজমান থাকে। বর্ষার শেষে শরতের শুভ্র মেঘমণ্ডলীর দোলায়মান অবস্থানের মধ্যেই ধীরে ধীরে শীতের প্রবেশ। শীত সাধারণত পাতা ঝরা মরশুম হলেও সঙ্গে নিয়ে আসে বিবিধ পুষ্পরাশি, ফল, বৃক্ষের সমাহার। শীতের দিনের প্রতিটি সময় আমাদের পছন্দের হলেও শীতের দুপুর আমার মনে ভালো লাগার অনুভূতি নিয়ে আসে। দিনটি ছিল সূর্যালোকহীন, বৃষ্টি স্নাত, তার ওপরে বড়দিন। তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। সর্বজনীন পরবের আবেগ মেখে প্রবল শীতের দিনটি শুরু হয়েছিল। কুয়াশার চাদরে মোড়া নতুন গুড়ের ঘ্রাণ মেখে শুরু হলো শীতার্ত দুপুরের অভিজ্ঞতা। প্রবল শীতের কনকনে কাঁপুনি দিয়েই দিনটি শুরু হয়েছে। সূর্যের দেখা নেই। দুপুর 12টায় টিপটিপ করে শুরু হলো বৃষ্টি। এই বৃষ্টি তীরের ফলার মতো কাঁটার মতো বিঁধতে থাকে শরীরে। ফলে শীতের দুপুরে যে সামান্য উষ্ণতার আশা করা হয়েছিল তা নিমেষেই দূর হলো। সূর্যিমামার দেখা নেই। অগত্যা দিনের বেলাতেই পাড়ার ছেলেরা একত্রে খড়কুটো সহযোগে আগুন জ্বালার ব্যবস্থা করলে তাতে আমরা গোল হয়ে বসে নিজেদের গরম করে নিতে লাগলাম আর মাঝে মাঝে সমবেত চিৎকারে নিজেদের সহাবস্থান জানান দিচ্ছিলাম। আমরা ওই দিন মেতেছিলাম চড়ুইভাতির আনন্দে। তাতে বাবা মা, দাদা দিদি ছাড়াও গ্রামের সকলেই যৌথ পরিবারের মতো যোগদান
করেছিল। উষ্ণ চা দিয়ে শুরু করে শেষে গরম লুচি, পনির, দই আর আইসক্রিম দিয়ে ভোজন সমাপ্ত হলো। শীতের দুপুরে আইসক্রিম সত্যি জমিয়ে দেওয়ার মতো। সেদিনের দুপুরটি আমাকে বিবিধ দিক থেকে অভিজ্ঞতা দিয়েছে। যেমন প্রথমত, প্রকৃতির অতি শীতলতা চড়ুইভাতির পক্ষে আদর্শ। শীততাপ নিয়ন্ত্রণ নয়, প্রবল শীতকে গায়ে মেখেই এই উৎসবের আনন্দকে উপভোগ করা যায়। দ্বিতীয়ত, প্রকৃতির খামখেয়ালিপনা মানুষকে একত্রিত ও সংঘবদ্ধ করে। তৃতীয়ত, শীতের দুপুরে সর্বদাই রৌদ্র মাখা হয় না, কখনো আবার বৃষ্টিস্নাতও হতে পারে। শীতের পিকনিক বর্তমানে বাঙালির 12 মাসের 13 পার্বণ হয়ে উঠেছে। তাই পরিবর্তিত পরিবেশে আবারও এরকমই এক শীতের দুপুর ফিরে আসুক, এই আশাতেই রইলাম। এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার এর সলিউশন এর পিডিএফ এবং অন্যান্য সাজেশনের পিডিএফগুলো কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।